India's West Bengal is home to the largest mangrove forest in the world. সুন্দরবন ওয়ার্ল্ড ফেমাস, কিন্তু সুন্দরবন এলাকার মানুষের কত দুরবস্থা আছে আমরা সবটা জানি না। It's an area prone to cyclones, and they have been increasing in number and intensity. When the cyclones hit, they bring devastation. Homes, farmlands and lives destroyed. যে আমফানটা আসছে খবর হয়ে গেছে, তখন বলছে লোকেরা বলে যাচ্ছে এসব ঘর থাকবে, এ তো উড়িয়ে নিয়ে চলে যাবে, তো সে থাকলো না। একটি সমাজ তখনই ধ্বংস হয় যখন তার মানুষ বাঁচার উপায় হারিয়ে ফেলে। আর পশ্চিমবঙ্গের মানুষ এখন ঠিক সেই সীমারেখার সামনে দাঁড়িয়ে আছে। প্রতিটি ঘূর্ণিঝড়, প্রতিটি নদী ভাঙন, প্রতিটি সামুদ্রিক জলোচ্ছ্বাস শুধু মাটি ধুয়ে নিয়ে যায় না, সে মানুষকেও ভাসিয়ে নিয়ে যায় এক অনিশ্চয়তার পথে। জীবন ভারসাম্য হারায়, আর সেই সুযোগেই পশ্চিমবঙ্গে প্রবেশ করে এক ভয়ঙ্কর চক্র, হিউম্যান ট্রাফিকিং। একটি শহর, একটি রাজ্য যার ভবিষ্যৎ ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে। 2050 সালের মধ্যে পশ্চিমবঙ্গ বিশ্বের 60তম সবচেয়ে ঝুঁকিপূর্ণ জলবায়ু সম্পন্ন অঞ্চলে পরিণত হতে চলেছে। কেন, কিভাবে? গবেষকরা বলছেন 1990 সাল থেকে 2050 সালের মধ্যে এই রাজ্যের এই ক্ষতি 81% বৃদ্ধি পাবে। কারণ বন্যা, ঘূর্ণিঝড় এবং সমুদ্রের জলস্ফীতি। আচ্ছা, আপনার কি মনে আছে ঘূর্ণিঝড় আমফান কিংবা ইয়াস কিংবা সিত্রাং? এই সব ঘূর্ণিঝড় কি শুধুই প্রকৃতির রোষানল, নাকি এগুলো এক একটা মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কালো অধ্যায়? 2020 সাল থেকে পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত এনেছে পাঁচটি বিধ্বংসী ঘূর্ণিঝড়, যা লাখো লাখো মানুষকে গৃহহীন করেছে। যখন একটি ঘর ধসে পড়ে তখন শুধুই ইট পাথরের ক্ষতি হয় না, তার সাথে সাথে ধসে পড়ে কারোর না কারোর স্বপ্ন। সেই সব নিরপরাধ মানুষ, বিশেষত নারী ও শিশু, বিক্রি হয়ে যায় যৌনপল্লীতে, জোরপূর্বক শ্রমে, এমনকি হিউম্যান অর্গান ট্রাফিকিংয়ে। 2020 সালের মে মাস ঘূর্ণিঝড় আমফানে সুন্দরবনের কাঁকসা গ্রামের সমস্ত ঘর বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিল। একটি মেয়ে যার বয়স তখন মাত্র 16 বছর, ঘর নেই, খাবার নেই, স্কুল বন্ধ। এক পরিচিত ব্যক্তি তার পরিবারের কাছে প্রস্তাব দিল, শহরে ভালো কাজ আছে, চল না। তার বাবা মা ভাবলেন হয়তো এটাই তাদের মেয়ের বাঁচার একমাত্র উপায়, কিন্তু বাস্তবতা ছিল নির্মম। তাকে বিক্রি করে দেওয়া হয় এক অচেনা শহরে, অচেনা মানুষের কাছে। আচ্ছা, এই গল্প কি শুধু একমাত্র এই মেয়েটির, নাকি এরকমই হাজারো হাজারো মেয়ের জীবনের বাস্তবতা? এনসিআরবির রিপোর্ট অনুযায়ী 2022 সালে পশ্চিমবঙ্গে 58,871 জন মানুষ নিখোঁজ হয়েছে, যার মধ্যে 53,655 জন নারী। 12,455 নিখোঁজ শিশুদের মধ্যে অনেকেই পাচারের শিকার হয়েছে। মানব পাচারের 67টি মামলা নথিভুক্ত করা হয়েছে। নিরুদ্দেশ মানুষদের মধ্যে বহুজন আর কখনোই বাড়ি ফিরে আসতে পারেনি। আর কতজন ফিরে আসে বা কতজন ফিরে আসে না, সেই হিসেব কেই বা রাখে? গোরানবোস গ্রাম বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা নিহার রঞ্জন বলেন, যতক্ষণ না মানুষ জীবিকা পাচ্ছে ততক্ষণ পাচার বন্ধ হবে না। আমরা যদি জলবায়ু পরিবর্তন ও পাচারকে আলাদা করে দেখি, তাহলে কোনোদিনই এই সমস্যার গভীরে পৌঁছানো যাবে না। জলবায়ু পরিবর্তন এবং হিউম্যান ট্রাফিকিং, এই দুই সংকট একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে এটি শুধুই প্রকৃতির নির্মমতা নয়, এটি আমাদের প্রশাসনিক ব্যর্থতারও প্রতিফলন। সরকারের দায়িত্ব শুধুই দুর্যোগ পরবর্তী ত্রাণ বিতরণ নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে মানুষকে নিরাপত্তা প্রদান করা। কেন সুন্দরবনের মানুষ এখনো প্রতিটি ঘূর্ণিঝড়ে নিঃস্ব হয়ে পড়ে? কেন কর্মসংস্থানের অভাবে লাখো লাখো মানুষ পাচারকারীদের ফাঁদে পা দিতে বাধ্য হয়? কেন আমাদের আইন যথেষ্ট কঠোর নয় যাতে পাচারকারীরা ভয় পায়? এই প্রশ্নগুলোর উত্তর যদি সরকার না দিতে পারে, তাহলে আমাদের জিজ্ঞাসা করতেই হবে,
আমাদের ভবিষ্যৎ কি তাহলে এখন প্রকৃতির হাতে, নাকি শাসক দলের অবহেলার শিকার? একটি সুসংগঠিত পরিকল্পনা, কঠোর আইনি পদক্ষেপ এবং জলবায়ু বান্ধব উন্নয়ন নীতি পারে এই সংকট থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে। সরকার যদি দায়িত্ব পালন না করে তাহলে এই সংকট দিনে দিনে আরো গভীর হবে এবং এর মূল্য দিতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। কারণ এখন এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে নিঃশব্দ থাকা মানেই অন্যায়ের পাশে দাঁড়ানো। আমরা যদি আজ এই বিষয় নিয়ে সচেতন হই তবেই এই পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব। সচেতনতা, পরিকল্পনা এবং নাগরিক এবং সরকারের মিলিত প্রচেষ্টায় পশ্চিমবঙ্গকে স্থিতিশীল এবং সুরক্ষিত করতে পারে। আমরা আশা রাখব যে একসঙ্গে এগিয়ে গেলেই পরিবর্তন আসবে, কারণ আশাই আমাদের সবচেয়ে বড় শক্তি।